শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো নিশ্চয়ই। প্রকৃতির কাছে আমরা হেরে গেছি। প্রকৃতির এই দুর্যোগময় মুহূর্তে তোমাদের সাথে সরাসরি দেখা করার সামর্থ্য ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য নেই। তারই সুবাদে আর কতদিন এভাবে অলস থাকা যায়, তারই সুবাদে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেই। তো আজকে থেকে আমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অনেকে হয়তো অনেক দিন ধরে হয়তো ফিজিক্স সেভাবে পড়া হচ্ছে না, তো আশা রাখি আজকে থেকে সবাই আবার ফিজিক্সের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলবে এবং ক্লাসে যা পড়াই সেই জিনিসগুলো যথারীতি আগের মতোই বাসায় বসে তৈরি করার চেষ্টা করবে, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। আর আপাতত আজকের ক্লাসটা ফেসবুক লাইভে যাচ্ছি। তোমাদের কারো যদি কোনো রকমের কোনো কোশ্চেন থেকে থাকে, হয়তো আমাকে কোশ্চেন করতে পারবে না, কিন্তু কমেন্টস বক্সে তুমি কোশ্চেনগুলো করবে। কমেন্টস বক্সে কোশ্চেনগুলো করলে আমি যে কোনো সময় হোক, ক্লাসে চলাকালীন সময় হোক বা ক্লাস চলা শেষ হওয়ার পরে হোক, যে কোনো সময় হোক আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি কেউ যদি একেবারেই কিছু বুঝতে না পারো, বেশি সমস্যা ফিল করলে আমাকে কল করে জানাতে পারবে। ওকে, তো আসো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করি। তোমাদের সেকেন্ড পার্ট এর আগে মনে হয় কোনো অধ্যায় আমি শুরু করিনি। ফার্স্ট পার্টের সব অধ্যায়গুলো মোটামুটি শেষ করেছিলাম। আমরা সময় নষ্ট না করে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে কথা বলতে চাই। তোমাদের উদ্দেশ্যে আরেকটু কথা বলা, যে সকালবেলা ক্লাস করতে হয়তো তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু একটা দুইটা দিন কষ্ট স্বীকার করতে হবে, আর কষ্ট স্বীকার করলে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করবে। ওকে, এই জন্য বলছি 7:30টায় ক্লাস, তোমরা ক্লাসের টাইমেই উপস্থিত থাকার চেষ্টা করবা, কারণ পরবর্তী সময়ের জন্য এই ক্লাসগুলো তুমি আর পাবে না। এবং তোমরা যদি মনে করো যে যেহেতু ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, আমি পরবর্তী সময়ে এটা হয়তো দেখে নিতে পারবো, কারণ ক্লাসটা বেশিক্ষণ ওখানে থাকবে না, ক্লাসটা ওখান থেকে আমি ডিলিট করে ফেলবো। হ্যাঁ, সো তোমাকে ক্লাস করতে হলে টাইমলি ক্লাসে উপস্থিত থাকতে হবে। ওকে, তাহলে আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। তাপগতিবিদ্যা অধ্যায়ের আমার প্রাথমিক স্টেজেই আলোচনা আমরা করব তাপ কি। তোমরা এই তাপ সম্বন্ধে ধারণা অনেক আগেই পেয়েছ। তাপ হলো এক রকমের শক্তি যা গ্রহণ করার মাধ্যমে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করার মাধ্যমে কোনো বস্তু শীতল হয়। আর এই তাপের ফলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হলো তোমার তাপমাত্রা। তোমরা এগুলো আগে থেকে জেনে এসেছো। হ্যাঁ, তাপ পরিমাপ করা হয় জুল এককে, তাপমাত্রা পরিমাপ করা হয় ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন এককে। তো আমি আর এগুলো নিয়ে বেশি কথা বাড়াতে চাই না। আমাদের এই অধ্যায়ের যে প্রাথমিক ধাপ যেখান থেকে শুরু, আমরা সেখান থেকেই আলোচনা শুরু করতে চাই। ওকে, তাহলে আসো আমরা প্রথমেই এখানে কথা বলবো সিস্টেম নিয়ে। এখন সবাই সিস্টেম, বাংলায় যদি বলি, বাংলা শব্দটা হলো ব্যবস্থা। বোর্ড দেখতে কষ্ট হলে তোমরা কমেন্টসে জানাবা যে স্যার লেখা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো সিস্টেম বা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমরা দেখো, আমরা জড়জগতের বিশাল পরিবেশের মধ্যে বসবাস করছি। তো আমরা পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার জন্য যদি আমরা এই পরিবেশ থেকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কোনো একটু অংশ নিয়ে গবেষণা করি, তবে তাকে আমরা বলবো সিস্টেম। তাহলে সংজ্ঞাটা তোমরা কি বলতে পারো? যে আমরা পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার জন্য পরিবেশের
যে নির্দিষ্ট অংশ বিবেচনা করি তাকে সিস্টেম বলে। তাহলে দেখো এই সিস্টেমের উদাহরণ কি হতে পারে। যেমন ধরো তুমি একটা ঘরে বসে লেখাপড়া করছো, এই ঘরের পরিবেশটা তুমি যদি বাইরের পরিবেশ থেকে আলাদাভাবে বিবেচনা করো তাহলে এই ঘর কিন্তু একটা সিস্টেম হিসেবে বিবেচিত হবে। একইভাবে তুমি যদি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে গবেষণা করো, সেই গ্যাস ভর্তি সিলিন্ডার কিন্তু একটা সিস্টেম হবে। আবার গ্যাস ভর্তি বেলুন, সেটাও একটা সিস্টেম বলে ধরা যাবে। তো মূল কথা যেটা, আমরা মূলত যে নির্দিষ্ট অংশটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করব তাকে আমরা বলবো সিস্টেম। পদার্থবিজ্ঞানে এই সিস্টেম হলো 3 প্রকার। 3 প্রকার সিস্টেমের 1 নাম্বারটাকে আমরা বলি উন্মুক্ত সিস্টেম। 2 নাম্বারটা হলো আবদ্ধ সিস্টেম। 3 নাম্বারটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। এখন দেখো আমরা কোন সিস্টেমটা কি সেটা কিভাবে বুঝবো। ধরো আমি এখানে একটা পাত্রের ভেতরে গ্যাস নিয়েছি বা যে কোনো উপাদান নিয়েছি, তার উপরের সাইডটা খোলা আছে। তো যখন তুমি এই গ্যাস ভর্তি পাত্রটাকে খুলে দেবা তখন এই গ্যাসের উপাদানগুলো, মোলগুলো কি করবে, পরিবেশে মিশে যাবে। তাহলে আমি বলতে পারি গ্যাসের ভর মানে পরিবেশের সাথে এই পাত্রের উপাদানের মধ্যে একটা আদান প্রদান ঘটছে। আবার ধরো তুমি এখান থেকে তাপ দিচ্ছ, তাইলে এই তাপ প্রথমে এই গ্যাসের ভেতরে যাবে বা যে উপাদান নিয়েছো সেই উপাদানে যাবে। এরপর সেই তাপ কিন্তু এই পাত্রের ভেতরে আবদ্ধ থাকবে না, সেই তাপ কি করবে, পাত্রের ভেতরকার উপাদানকে উত্তপ্ত করবে এবং তাপ কি করবে, পরিবেশের সাথে আদান প্রদান হবে। তাহলে আমরা বলতে পারি যে উন্মুক্ত সিস্টেম হলো সেই সকল সিস্টেম যা পরিবেশের সাথে ভর ও শক্তির আদান প্রদান ঘটায়। ভরেরও আদান প্রদান ঘটাবে, শক্তিরও আদান প্রদান ঘটাবে। তাহলে দেখো আমরা উন্মুক্ত সিস্টেমের সংজ্ঞা খুব সহজেই দিতে পারবো যে আমরা পরিবেশের সাথে যেই সিস্টেমটা ভর ও শক্তির কি করবে, আদান প্রদান ঘটাবে বা বিনিময় ঘটাবে, তাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। এবার আসো তোমরা সংজ্ঞাটা এভাবে লিখে নিবা যে যে সকল সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তির আদান প্রদান ঘটায় তাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। এবার আসো আবদ্ধ সিস্টেম। এই সিস্টেমটাই আমরা কি করলাম, জাস্ট এখানে ঢেকে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তুমি এটাকে তুলনা করতে পারো যখন আমরা ভাত রান্না করি, একটা পাত্রের বা পাতিলের মধ্যে আমরা কি করি, পানি দিয়ে চাউল দিয়ে হিট দেই, আর তাকে যদি ঢাকনা দিয়ে দাও তখন এখান থেকে যদি তাপ দাও, এই তাপ কি করবে, এই ভেতরে যে পানি আছে বা চাউল আছে বা যে গ্যাস আছে তার কি করবে, ছুটাছুটি গতিশক্তিকে বৃদ্ধি করবে। এখন এই ঢাকনাটা যদি শক্ত করে আটকানো থাকে তাহলে এই ভেতরকার কোনো উপাদান বাইরের পরিবেশে যেতে পারবে না। তার মানে কি, এখানে পরিবেশের সাথে ভরের কোনো আদান প্রদান ঘটাবে না। একইভাবে দেখো যে তাপ দিচ্ছ এই তাপের কিছু অংশ কি করবে, বাইরের পরিবেশে বিনিময় ঘটবে। কারণ পুরা তাপটাই কিন্তু তুমি যখন ভাত রান্না করো তার পুরা তাপটাই কিন্তু পাতিলের মধ্যে থাকে না, পাতিলের তলাকে উত্তপ্ত করে, পাত্রের ভেতরের পানিকে উত্তপ্ত করে এবং কিছু পরিমাণ তাপ কি করে, পরিবেশে ছেড়ে দেয়। তাহলে আমরা বলতে পারি আবদ্ধ সিস্টেম মানে ঢেকে দেওয়া সিস্টেম, ক্লোজ সিস্টেম, যা পরিবেশের সাথে ভরের কোনো আদান প্রদান ঘটাবে না, শুধুমাত্র শক্তির আদান প্রদান ঘটাবে। কারণ তাপের আদান প্রদান ঘটাচ্ছে, সো তাপ কিন্তু এক রকমের শক্তি।
তাহলে দেখো, আমরা যখন উন্মুক্ত সিস্টেমের কথা বললাম, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে সিস্টেম পরিবেশের সাথে ভর শক্তি উভয়ের আদান প্রদান ঘটাবে, তাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। দ্বিতীয়ত বললাম আবদ্ধ সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে ভরের কোনো আদান প্রদান ঘটাবে না, শুধুমাত্র শক্তির আদান প্রদান ঘটাবে, তাকে আমরা বলবো আবদ্ধ সিস্টেম। এবার আসো বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমটা যদি একটু ব্যাখ্যা করি, ধরো এই গ্যাস ভর্তি সিলিন্ডার আছে, তাকে ঢেকে দিয়েছ এবং তুমি চারপাশে অন্তরক পদার্থ দ্বারা আবৃত করে রেখেছ। এভাবে অন্তরক পদার্থ দ্বারা আবৃত করে রেখেছ। এবার যদি তাপ দাও, এই তাপ দেখো, এই ভেতরে যে গ্যাস ভর্তি সিলিন্ডার রেখেছ সেই তাপ কিন্তু এই গ্যাস ভর্তি সিলিন্ডারে যেতে পারবে না। আবার ভেতরকার কোনো তাপ শক্তিও বাইরে বের হয়ে আসতে পারবে না, কারণ চারপাশে তাপ অন্তরক পদার্থ দ্বারা আবৃত করে রেখেছ। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম হলো এমন একটা সিস্টেম যা পরিবেশের সাথে ভর ও শক্তি কোনোটারই আদান প্রদান ঘটাবে না। তো তুমি এভাবে পরীক্ষায় সংজ্ঞাগুলো আসে, হ্যাঁ, সংজ্ঞাগুলো আসলে তুমি জাস্ট এই কথাগুলোই বলবা, এবং এটাকে আইসোলেটেড সিস্টেমও বলা হয়, হ্যাঁ, যেটা পরিবেশের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ভেতরের তাপ বাইরে যাবে না, বাইরের তাপও ভেতরে আসবে না, আবার ভেতরের কোনো উপাদানকেও তুমি ইচ্ছা করলে বাইরে বের করে দিতে পারবে না। তাইলে এই যে যে সিস্টেমগুলো আমরা পড়লাম, এই সিস্টেমের আমাদের এই অধ্যায়ের মূল ভিত্তি, হ্যাঁ, এবং আমরা এখানে যত কিছু আলোচনা আছে সব কিছু কিন্তু এই সিস্টেমের উপর ভিত্তি করেই হবে। আমাদের সকল অবজারভেশনগুলো এই সিস্টেম নিয়ে হবে। তাহলে তোমরা মোটামুটি সিস্টেম সম্বন্ধে জানতে পেরেছ। আমরা এবার সামনের টপিকসে আগাই। সবাই লেখো অন্তস্থ শক্তি। তোমরা সবাই নোট করবা খাতায়, ইন্টারনাল এনার্জি। আমি সংজ্ঞা দেওয়ার আগে তোমাদের একটা উদাহরণ দিতে চাই। ধরো এটা একটা পাত্র, তুমি এর ভেতরে পানি নিয়েছো, এই পানির অণুর মধ্যকার শক্তি বিরাজ করে, যাকে আমরা বলি অন্তস্থ শক্তি। তুমি যদি এখানে তাপ দাও, তাপ দিলে কি ঘটনা ঘটবে দেখো তো। তাপ দিলে তোমার এই পাত্রের তলাটা প্রসারিত হবে, তারপরে এই তাপ এই পানির ভেতরে সঞ্চালিত হবে, এরপর এই পানির অণুগুলো অনবরত বিক্ষিপ্তভাবে এভাবে ছুটাছুটি শুরু করবে। তখন এই পানির অন্তস্থ শক্তি কি হবে? বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই অন্তস্থ শক্তি হলো পুরাটাই তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাপ দিবা, এই পানির তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ার ফলে তার অন্তস্থ শক্তিও বাড়বে। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? অন্তস্থ শক্তিকে তুমি অনেকটা আন্তঃআণবিক শক্তিও বলতে পারো। তাহলে আমরা কিভাবে লিখব? পদার্থের অণু পরমাণুর মধ্যকার শক্তি, যা সুপ্ত অবস্থায় থাকে। পদার্থের অণু পরমাণুর মধ্যকার শক্তি যা সুপ্ত অবস্থায় থাকে এবং প্রয়োজন বোধে আমরা ওই শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি।
তাকে ওই পদার্থের অন্তস্থ শক্তি বলে। অনেক ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে দেখো আমি কি বলতে চাইলাম, এই যে পদার্থ নিয়েছো তার অণু পরমাণুর মধ্যকার শক্তি আছে যা সুপ্ত অবস্থায় আছে, এবং প্রয়োজন বোধে আমরা ওই শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি। তুমি এই শক্তিগুলো যেমন গতিশক্তি, বিভব শক্তি, অন্তস্থ শক্তি, আন্তঃনবিক শক্তি, এক শক্তি থেকে আমরা আরেক শক্তিতে রূপান্তর করার ক্ষমতা পাবো। এই ধরনের শক্তিকে আমরা বলবো অন্তস্থ শক্তি। এই অন্তস্থ শক্তিকে তাপগতিবিদ্যায় আমরা ডিইউ দ্বারা প্রকাশ করি। অন্তস্থ শক্তিকে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, এখান থেকে একটি তথ্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি একটু আগে যেটা বললাম যে তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও তাহলে এই পদার্থের যে অন্তস্থ শক্তি আছে সেই অন্তস্থ শক্তি বেড়ে যাবে। তাহলে সংজ্ঞাটা আমরা লিখলাম, এরপরে তোমাকে এই তথ্য মনে রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। একইভাবে বলা যায় তাপমাত্রা হ্রাস পেলে অন্তস্থ শক্তি হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। তোমার মোবাইলটা হরিজন্টাল করে নাও, হরিজন্টাল এরকমই দেখা যাবে বোর্ড। মোবাইলটা বাঁকা করে ধরো, তাহলে ঠিক হয়ে যাবে। লেখা বোঝা যায় কিনা সেটা দেখো। তাপমাত্রা বৃদ্ধি পেলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, এবং আমি যদি বলি তুমি যদি তাপমাত্রা কমায়া দাও তাহলে অন্তস্থ শক্তি কি হবে? কমে যাবে। তো এখান থেকে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অন্তস্থ শক্তিটা মূলত তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ার সাথে সাথে অন্তস্থ শক্তি বাড়বে, তাপমাত্রা কমার সাথে সাথে অন্তস্থ শক্তি কমবে। তাহলে দেখো, এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা এবার নতুন অংশ সামনে আলোচনা করব। এবার আসো কি কিছু করার নেই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে দুইজন বিজ্ঞানী কথা বলেছিলেন। আমরা প্রথমজন বিজ্ঞানী জুলের কথা বলবো। জুলের বিবৃতি। বিজ্ঞানী জুল তার বিবৃতিতে বলেছিলেন, তোমরা একটু স্টেটমেন্টটা লিখে নাও, তাপকে সম্পূর্ণরূপে কাজে, তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা হলে তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা হলে
তাপ ও কাজ পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ দেখো আমি কি বলতে চাইলাম, তুমি যখন একটা সিস্টেমের মধ্যে যত বেশি তাপ দেবে তত বেশি কাজ সম্পাদিত হবে, যত বেশি কাজ করবে তত বেশি তাপ উৎপন্ন হবে। এক কথায় বলা চলে তাপ আর কাজ হলো পরস্পর সমানুপাতিক। আমি যদি একটা উদাহরণের কথা বলি, যেমন ধরো তুমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে চাউল দিয়ে ভাত রান্না করবা। এখন তুমি এই ভাত রান্না করার জন্য তুমি যদি একটা গ্যাসের চুলার উপরে বসায় দাও, দেখবা সেই ভাত কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওই পাত্রটাকে একটা মোমবাতির উপরে বসায় হিট দাও, তাহলে দেখবা হিট কম হবে এবং সেখানে কাজ করতেও অনেক সময় লাগবে। তার মানে কি, তাপ আর কাজ হলো একটা আরেকটার পরিপূরক, আরেকটার সমানুপাতিক। যত বেশি তাপ দিবা তত বেশি কাজ সম্পাদিত হবে। আমাদের এই বাস্তব জগতে আমরা যত কাজ করি না কেন সর্বত্রই তাপের উদ্ভব ঘটবেই। আর সেই তথ্য অনুধাবন করেছিলেন বিজ্ঞানী জুল, যে তাপ আর কাজ একটা আরেকটা ছাড়া কখনোই সম্ভব না। তাপ আর কাজ হলো পরস্পর সমানুপাতিক। তো দেখো, জুলের বিবৃতি অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি ডাব্লিউ সমানুপাতিক এইচ। এখানে এই ডাব্লিউটা হলো ওয়ার্ক ডান বা সম্পাদিত কাজ, এইচ হলো তোমার হিট বা তাপ শক্তি। তাহলে এখান থেকে তুমি একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে পারো, যেখানে আমরা যে সমান বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা। যে সমান হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা। তুমি এখান থেকে যে সমান বের করতে পারো W/H। এই W/H-কে যখন তুমি সংজ্ঞা দিবা, দেখো একক পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলে যে কাজ সম্পাদিত হয়, একক পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলে যে কাজ সম্পাদিত হয়। এখানে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই জে এর একটা নির্দিষ্ট মান জানি, সেই মানটা হলো 4.2 জুল পার ক্যালোরি। এই জে এর মানটা কিন্তু ফিক্সড ভ্যালু। হ্যাঁ, জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান হলো 4.2 জুল পার ক্যালোরি। তোমরা এটা একটা পদার্থবিজ্ঞানে একটা ব্যতিক্রম সূত্র, কিভাবে ব্যতিক্রম হয় সেটা একটু দেখো। ব্যতিক্রমটা দেখো, এই কাজের এসআই একক হলো কি, জুল। তাপের এসআই একক হলো কি, জুল। তাপ পরিমাপ করা হয় জুল এককে না? তাহলে দেখো তো, আমরা কাজের এককটা যদি এসআই একক নেই, তাপের এককটাও যদি এসআই একক নেই, তাহলে দুইটাই জুল জুল হয়ে যাচ্ছে। তাহলে জুল ভাগ জুল কাটাকাটি গেলে জের কোনো একক থাকছে না। কিন্তু আমরা তো বলে দিলাম যে জের একক হলো জুল পার ক্যালোরি। তাহলে সেক্ষেত্রে তোমার ব্যতিক্রমটা লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই। আমরা যখন অঙ্ক করব, আমরা যখন কোনো ম্যাথমেটিক্স সমাধান করব, তোমার সেখানে ডাব্লিউ হলো কাজের এককটা এসআইতেই রেখে দিবা, আর এইচ হলো তাপ, এই তাপের এককটা এসআই পদ্ধতির একক লেখা যাবে না। এসআই এককের পদ্ধতি যদি লেখো কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, তাহলে এটার এককটা লিখতে হবে সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতির একক হলো কি, ক্যালোরি। তাপের সিজিএস পদ্ধতির একক হলো ক্যালোরি। তাহলে তুমি এখন একটু চিন্তা করো তো, একটা ইকুয়েশনের মধ্যে এক জায়গায় ব্যবহার করলা এসআই একক, আরেক জায়গায় ব্যবহার করলা সিজিএস একক। এটাই হলো একটি ব্যতিক্রম ফর্মুলা। হ্যাঁ, এরকম দ্বিতীয়টি পদার্থবিজ্ঞানে আর নেই। তাহলে জে ইজ ইকুয়াল W/H, ডাব্লিউ এর এককটা লিখবা এসআই পদ্ধতির একক, এইচ এর এককটা লিখবা সিজিএস পদ্ধতির একক, আর সেক্ষেত্রেই তুমি কেবলমাত্র তার এককটা পাবে। এবার দেখো,
আমি যদি তোমাকে বলি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, সমতাও বলা চলে। হ্যাঁ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, তুমি সংজ্ঞাটা এখান থেকে লিখে নেবা যে কোনো সিস্টেমে 1 ক্যালোরি তাপশক্তি প্রয়োগ করলে যে কাজ সম্পাদিত হয়। কোনো সিস্টেমে 1 ক্যালোরি দরকার নেই, একক পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলে যে কাজ সম্পাদিত হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। অবশ্যই এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কোনো সিস্টেমে একক পরিমাণ তাপশক্তি প্রয়োগ করলে যে কাজ সম্পাদিত হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাহলে এটার সাথে সাইড বাই সাইড এটাও আসতে পারে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বুঝো? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বুঝো? তোমাকে বলতে হবে যে যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে বুঝায় সিস্টেমে 1 ক্যালোরি তাপ প্রয়োগ করলে 4.2 জুল কাজ সম্পাদিত হবে। 1 ক্যালোরি তাপশক্তি প্রয়োগ করলে 4.2 জুল তাপশক্তি প্রয়োজন হবে। আচ্ছা, প্রশ্ন এসেছে তুল্যাঙ্ক কি? তুল্যাঙ্কর আরেকটা টার্মও তুমি এখানে ইউজ করতে পারো, সমতা। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা, এটা আসলে একটা ধ্রুব রাশি হিসেবে ব্যবহৃত হয়। আর তাপের ক্ষেত্রে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে যে রাশিটা ধ্রুব হিসেবে ব্যবহার করা হয় এটাকে আমরা সমতা বলি। এটার স্পেসিফিক কোনো ব্যাখ্যা নাই। আর যেটাকে তোমার জুলের ধ্রুবকও বলতে পারো, যেটাকে জুলের ধ্রুবকও বলা যায়। একটা ধ্রুব রাশি, সমতা বলতে আমরা বুঝি ধ্রুব রাশি। তাহলে তুমি এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো এটা নিজে লিখে নিবা। এই সংজ্ঞা তুমি পেরেছো, এটাও ইনশাল্লাহ পারবে। তাহলে আসো আমরা ক্লসিয়াসের বিবৃতিতে চলে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতি। এই প্রত্যেকটা স্টেটমেন্ট তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে আসে। ক্লসিয়াস এর বিবৃতি দেখো, ক্লসিয়াস তার বিবৃতিতে কি বলেছিলেন? কোন সিস্টেমে তাপশক্তি প্রয়োগ করলে এর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। এবং অবশিষ্ট অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তি
বৃদ্ধি করে। স্টেটমেন্টটা লিখে নাও সবাই। কোনো সিস্টেমে তাপশক্তি প্রয়োগ করলে এর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে এবং অবশিষ্ট অংশ সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি করে। আমি একটু বিশ্লেষণে যদি যাই, তোমরা দেখো, তুমি এটা একটা গ্যাস ভর্তি সিলিন্ডার নিলা, এখানে একটা পিস্টন লাগানো আছে, গ্যাস রাখা আছে, তুমি এখানে তাপ দাও, তাপ শক্তি দিলা, এই তাপ শক্তিটাকে আমি ধরে নিলাম ডিকিউ। আমাদের এই অধ্যায়ে তাপ শক্তিকে ডিকিউ দ্বারা প্রকাশ করে, অন্তস্থ শক্তিকে ডিইউ দ্বারা প্রকাশ করে। তো যখন তুমি এই তাপটা দিলা, প্রথমেই দেখো এই তাপটা কি করবে, এই পাত্রের তলায় আগে লাগবে, পাত্রের তলায় লেগে এই পাত্রের তলাটাকে প্রসারিত করবে প্রথমে, ফলে এই আয়তন একটু কমে যাবে। তাহলে এখানে একটা বাহ্যিক কাজ সম্পাদন হবে। তাহলে এই বাহ্যিক কাজ যেটা, আমরা কাজটাকে ধরে নিলাম ডিডাব্লিউ। তাহলে দেখো, প্রথমেই পাত্রের তলাকে প্রসারিত করবে, বাহ্যিক কাজ সম্পাদিত হবে এবং পরবর্তী সময়ে কাজ করার পরে যতটুকু হিট অবশিষ্ট থাকবে, এই হিটটুকু এই গ্যাসকে কি করবে, উত্তপ্ত করবে। আর গ্যাসকে উত্তপ্ত করলে তার অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অন্তস্থ শক্তির পরিবর্তনটাকে আমরা ধরে নিলাম ডিইউ। তাহলে দেখো, তিনটা জিনিস এখানে একসাথে কাজ করছে। একটা হলো তাপশক্তি ডিকিউ দিয়েছ, আর একটা হলো কাজ সম্পাদিত হয়েছে ডিডাব্লিউ, আর একটা হলো অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে, সেটা হলো ডিইউ। তাহলে তুমি এখান থেকে গতিবিদ্যার সূত্র অনুযায়ী বলতে পারো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা কিন্তু অবশ্যই শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। এই যে তাপশক্তি তুমি প্রয়োগ করলা, এই তাপশক্তির কোনোরূপ কোনো অংশ কিন্তু নষ্ট হবে না, সম্পূর্ণটাই এই কাজ আর অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে। তাহলে দেখো, ডিকিউটা হলো তাপশক্তি, ডিইউটা হলো অন্তস্থ শক্তি, ডিডাব্লিউটা হলো সম্পাদিত কাজ। তাহলে ক্লসিয়াসের বিবৃতির ধারা ছিল একরকম, আর জুলের বিবৃতির ধারা ছিল আরেক রকম। তো আমরা এই দুইটা স্টেটমেন্ট মনে রাখবো, পরীক্ষায় কিন্তু তোমার স্টেটমেন্ট দুইটা আলাদা আলাদাভাবে আসে। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানতে পারলাম। এবার আমরা কথা বলতে চাই বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া নিয়ে। আমরা প্রথমে কথা বলতে চাই সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, সমষ্ণটা পরে যাই, আগে লেখো সমচাপ প্রক্রিয়া। সমচাপ তার মানে তোমার এখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, প্রেসার কোনো চেঞ্জ হবে না, আর সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। তোমরা সংজ্ঞাটা লিখে নাও। যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া।
সমচাপ প্রক্রিয়ার ইংলিশ টার্মটাও লিখে নাও, আইসোবারিক প্রসেস। তাহলে আমরা বলছি এই প্রক্রিয়াটায় তোমার চাপ কি থাকবে? স্থির থাকবে। আমরা চাপ যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে এই সমচাপ প্রক্রিয়ার জন্য আমরা গ্রাফ যদি আঁকি, ভি আর পি যদি নিয়ে নাও, দেখো আমরা এটাকে সমচাপ প্রক্রিয়ার গ্রাফ বলতে পারবো, কারণ আয়তন চেঞ্জ হচ্ছে, চাপ তোমার কি আছে? স্থির আছে। একইভাবে তুমি এই অক্ষ বরাবর যদি পি নিয়ে নাও, এটা যদি ভি নিয়ে নাও, তাহলে সেটা কি হবে? এরকম হবে। এখন এই সমচাপ প্রক্রিয়ায় আমরা গ্যাসকে কিভাবে সংকোচন ও প্রসারণ ঘটাইতে পারি সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে লেখো, সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা। তোমরা যারা ক্লাস করছো, তোমরা নিচে কমেন্টস বক্সে গিয়ে তোমাদের প্রেজেন্টটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, শুধু নাম লিখে দাও প্রেজেন্ট, নাম লিখে দাও প্রেজেন্ট, নিজের নামটা লিখে প্রেজেন্ট লিখে দাও। সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। হ্যাঁ, ধরো আমরা এখানে একটা গ্যাস ভর্তি সিলিন্ডার ব্যবহার করলাম এবং এখানে তোমার একটা পিস্টন লাগানো আছে। গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে নিলা এবং এখানে তোমার একটা পিস্টন লাগানো আছে। দেখো, এই পিস্টনটা এভাবে ডানে বামে মুভমেন্ট করার ক্ষমতা রাখে। আমরা ধরে নিলাম এই সিলিন্ডারের ভেতরে গ্যাস রাখা আছে এবং এই যে পিস্টনটা ব্যবহার করেছ, এই পিস্টনের ক্ষেত্রফল হলো এ। পিস্টনের ক্ষেত্রফল হলো এ। এখন দেখো, গ্যাসের একটা ন্যাচারাল বৈশিষ্ট্য আছে যে সে যেই পাত্রের মধ্যে রাখবা বা যেই পাত্রের ভেতরে থাকবে, সে কি করবে? চারদিকে সমানভাবে প্রেসার দেবে, চাপ প্রয়োগ করবে। তাহলে আমি যদি বলি এই গ্যাস এই পিস্টনের গায়ে প্রেসার দিয়ে পিস্টনটিকে সরানোর চেষ্টা করছে, তাহলে আমরা এখানে বলতে পারি গ্যাসের চাপ P = F/A। তোমরা অলরেডি জানো যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। আবার দেখো, আমরা গ্যাস ভর্তি একটি সিলিন্ডার নিলাম, পিস্টন লাগানো আছে, পিস্টনের ক্ষেত্রফলকে ধরে নিলাম এ। এই গ্যাস চারদিকে প্রেসার দিচ্ছে, এই পিস্টনের গায়ে সে প্রেসার দেওয়ার ফলে পিস্টনটি সরে যাবে। আমরা এখান থেকে আটকে ধরেছি, সরতে দেব না। তাহলে চাপ P = F/A। তুমি এখান থেকে বলতে পারো F = PA। এটা হলো গ্যাস কর্তৃক প্রযুক্ত বল। এখন দেখো, যখন এই গ্যাস পিস্টনের গায়ে প্রেসার দেবে, এই পিস্টনটা এখান থেকে সরে আসবে। ধরো এই জায়গায় সরে আসলো, তাহলে এই পিস্টন যখন ধাক্কা খেয়ে এখানে সরে যাবে, তাহলে অবশ্যই এই পিস্টনের একটা সরণ ঘটেছে। দেখো, আমরা ধরে নিলাম সরণ ঘটেছে dx।
এটা কিন্তু কেউ করেনি, এটা গ্যাস নিজে নিজেই পিস্টনটিকে ধাক্কা দিয়ে সরিয়েছে। গ্যাস নিজে নিজেই পিস্টনটিকে ধাক্কা দিয়ে সরিয়েছে। তাহলে দেখো, যখন এই পিস্টনটা এখানে ছিল তার আদি আয়তন ছিল এইটুক, এটা আদি আয়তন। আমরা এটাকে ধরে নিলাম V1। ধাক্কা দিয়ে সরানোর পরে তার এতটুকু জায়গার আয়তন বেড়ে গেছে, তাহলে এই জায়গাটুকুকে আমরা বলতে পারি আয়তন বৃদ্ধি। যাকে আমরা বললাম ডিভি। এখন দেখো, যখন পিস্টনটা এখান থেকে ধাক্কা দিয়ে এখানে সরে গেল, তখন অবশ্যই পিস্টনের সরণ ঘটেছে। আর কোনো জিনিসের কোনো কিছু সরণ ঘটলে সেখানে তোমার কাজ সম্পাদিত হয়। আর কাজ আর শক্তি কি জিনিস? এক জিনিস, এটা আমরা জানি, তাই না? তাহলে লেখো, পিস্টনটি dx সরানো ক্ষেত্রে সম্পাদিত কাজ। এটা কিন্তু গ্যাস নিজে নিজেই করেছে। এই যে পিস্টনটাকে যে ধাক্কা দিয়ে সরালো, এটা কিন্তু গ্যাস নিজে নিজেই করেছে। তাহলে সম্পাদিত কাজ dw সমান, দেখো, বল ইন্টু সরণ। তোমার এই অংশের জন্য বল হিসেবে কাজ করছে F, আর পিস্টনটার সরণ ঘটিয়েছ dx। তাহলে আমরা বলতে পারি F dx। এখন দেখো, তুমি যদি F এর মানটা বসিয়ে দাও, PA dx, এই F এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। তোমরা দেখো তো এইটুকুকে কি বলা যায়? A। এই পিস্টনটা যে ব্যবহার করেছ তার ক্ষেত্রফল হলো A, আর তার সরণ হলো dx। তাহলে ক্ষেত্রফলকে সরণ দ্বারা বা দূরত্ব দ্বারা যদি গুণ করো, তাহলে কি আমরা এই অংশটুকুর আয়তন পেয়ে যাব? তাহলে এটাকে আমরা বলতে পারি P dv। এই ডিভিটাকে তুমি ধরেছিলে আয়তনের বৃদ্ধি বা আয়তনের পরিবর্তন। এই ডিভিটাকে তুমি ভেঙে লিখতে পারো V2 মাইনাস V1। এই হলো আমার সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা। তাহলে দেখো, আমরা ডিভিটাকে, এইটুক ছিল তার আদি আয়তন, যাকে আমরা লিখেছি V1। এই পুরাটার আয়তন ধরে নাও V2। আদি আয়তন V1 আর পরিবর্তিত আয়তন এই পুরাটাকে তুমি ধরে নাও V2। তাহলে পুরা V2 থেকে তুমি যদি V1 বাদ দিয়ে দাও, তাহলেই কেবলমাত্র এই DV পাওয়া সম্ভব। এখন দেখো, এই যে তোমার পিস্টনকে ধাক্কা দিয়ে যখন তুমি সরালা, এখানে কিন্তু বাইরে থেকে কোনো শক্তি দেওয়ার প্রয়োজন হয়নি। এই শক্তিটা বাইরে থেকে কেউ দেয়নি। এই কাজটা কি করেছে? গ্যাস নিজে নিজেই তার ভেতরকার অন্তস্থ শক্তির মাধ্যমে, চাপ প্রয়োগের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করেছে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি, আদি আয়তন হলো V1, পরিবর্তিত আয়তন হলো V2। তাহলে তুমি যদি V2 থেকে V1টা বিয়োগ দিয়ে দাও, তাহলে দেখো তো V2 এর মান বড়, V1 এর মান ছোট, তাহলে কাজ কি হবে? ধনাত্মক হবে। এই কাজটাকে আমরা ধনাত্মক কাজ বলতে পারি। তার মানে এখান থেকে তুমি দুইটা সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্ত দুটা কি কি? আয়তন বৃদ্ধি পেলে, অবলিক দিয়ে লেখো, আয়তন বৃদ্ধি পেলে, অবলিক দিয়ে লেখো, সিস্টেম নিজে নিজে কাজ করলে কাজ, সম্পাদিত কাজ ধনাত্মক হয়। আমার কথাটা বুঝতে হবে।
এ হলো পিস্টনের ক্ষেত্রফল, এই পিস্টনের ক্ষেত্রফল হলো এ। তাহলে দেখো আমরা এখানে দুটা সিদ্ধান্ত এখান থেকে নিয়ে নিলাম। একটা হলো গ্যাস যদি নিজে নিজে কাজ করে সেক্ষেত্রে কাজ ধনাত্মক, আরেকটা হলো আয়তন যদি বেড়ে যায় তাহলে কাজ ধনাত্মক। আবার দেখো আমি যদি এই কথা না বলে উল্টা কথা বলি, পিস্টন এখানে ছিল, তুমি তাকে বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করে এই পিস্টনটিকে এখানে নিয়ে আসলা সরায়া, তাহলে দেখো তো তখন গ্যাসের আয়তন কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে সেক্ষেত্রে V2 কম V1 বেশি, তাহলে কাজ নেগেটিভ হবে। আর এই কাজ নেগেটিভ করতে হলে তোমার অবশ্যই বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করে সেটা করতে হবে। তার মানে আমরা বলতে পারি আয়তন হ্রাস পেলে অথবা সিস্টেমের ওপর বাহ্যিক বল দ্বারা কাজ করা হলে সেই কাজ ঋণাত্মক হয়। তোমরা লিখে নাও, আয়তন হ্রাস পেলে অবলিক দিয়ে লেখো, সিস্টেমের ওপর কাজ করা হলে, মানে অন্য কেউ যদি এই সিস্টেমের ওপর কাজ করে সেই কাজটা হবে নেগেটিভ কাজ। তাহলে আমাদের সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা তোমরা শিখে ফেললা। এবার আসো সমষ্ণ প্রক্রিয়া। এটার সাথে আমরা অনেক তথ্য জানতে হবে। এটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। আরও কিছু তথ্য তোমার এখানে জানতে হবে, তাপমাত্রা স্থির, আরও জানতে হবে এটা একটা ধীর গতির প্রক্রিয়া। আবারও বলছি, সমষ্ণ প্রক্রিয়া, যার ইংলিশ টার্মটা আমরা উচ্চারণ করেছি আইসোথার্মাল প্রসেস, যাকে আমরা বলেছি তাপমাত্রা স্থির, যাকে আমরা বলেছি ধীর গতির প্রক্রিয়া। তোমরা একটু দেখো, আমরা এই প্রক্রিয়াটাকে ধীর গতির, তোমরা আদর্শ গ্যাসের ভেতরে কিন্তু বয়েলের সূত্র পড়েছিলে, বয়েলের সূত্র আর সমষ্ণ প্রক্রিয়া কিন্তু সেম। তাহলে তুমি এখানে সংজ্ঞায় কি বলবা? যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। সমান উষ্ণ, অর্থাৎ উষ্ণতা সেম হবে, তাপমাত্রা সেম হবে, তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। এখন দেখো আমি এটাকে বলেছি এটা একটা ধীর গতির প্রক্রিয়া। ধীর গতির প্রক্রিয়াটা কিভাবে হয় দেখো তো। আমি একটু সহজে যদি একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো এটা একটা সিলিন্ডার, এর সাথে পিস্টন লাগানো আছে। তুমি এই পিস্টনটাকে তুমি যদি খুব স্লোলি মনে করে নিচের দিকে চাপ দিলা, তাহলে কাজ হবে, আয়তন কমে গেল, কাজ হবে। কাজ যদি হয় তাহলে সেখানে তাপেরও সৃষ্টি হবে। অথবা পিস্টনটাকে উপরে নিলা স্লোলি, তাহলে কাজ হবে, তাপ সৃষ্টি হবে। জুলের বিবৃতিতে যা বলেছিলাম, কাজ হলে সেখানে তাপের উদ্ভব ঘটবেই। তো যখন তুমি এভাবে গ্যাসের সংকোচন ও প্রসারণ ঘটাবা এবং খুব স্লোলি যদি এটা ঘটাও, খুব স্লোলি যদি ঘটাও, তাহলে এখানে তোমার যে তাপ উৎপন্ন হবে, মনে করো সংকোচন ঘটালা, তাপের সৃষ্টি হলো, আবার প্রসারণ ঘটালা, তাহলে খুব স্লোলি ঘটাইলে এই সংকোচন আর প্রসারণের মাঝখানে এই হিট ছেড়ে দেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকে। এই কারণে যখন সংকোচন প্রসারণ খুব স্লোলি ঘটাও তখন
তাপের উদ্ভব ঘটবে, কিন্তু এই তাপ পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য সে পর্যাপ্ত সময় পাবে। তাহলে তাপ উৎপন্ন হলো, এই তাপটা পরিবেশে ছেড়ে দিয়ে তাপমাত্রা সমান করে ফেললো। তাহলে এই জন্য এটাকে আমরা বলি ধীর গতির প্রক্রিয়া। তুমি যদি এখানে খুব দ্রুত গতিতে এভাবে সংকোচন প্রসারণ ঘটাও, পিস্টনের দ্রুত গতিতে সংকোচন প্রসারণ ঘটালে তুমি দেখবা এখানে কাজ হবে এবং তাপ উৎপন্ন হবে, কিন্তু সেই তাপটা পরিবেশে যেতে পারবে না। যাওয়ার জন্য যে যতটুকু, সঞ্চালনের জন্য যে যতটুকু সময় দরকার, সেই সময়টা সে পাবে না। ফলে দেখা যাবে এই গ্যাস আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাবে। তাহলে আমার মনে হয় তুমি হাতের তালু ঘর্ষণ করে বলতে পারো যে তুমি দুইটা হাতের তালু এভাবে যদি খুব স্লোলি ঘর্ষণ করো, দেখো তোমার হাত কিন্তু গরম হবে না, মনে হবে তাপমাত্রা স্থির আছে। কিন্তু খুব দ্রুত যদি ঘর্ষণ করো, তাহলে দেখবা তোমার হাতের ভেতরে তাপ উৎপন্ন হচ্ছে এবং এই তাপ তোমার হাতকে উত্তপ্ত করছে। তাহলে আমাদের অঙ্ক করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো তো, তাপমাত্রা স্থির, তার মানে তুমি তাপ দিচ্ছ। তাপমাত্রা স্থির থাকার অর্থ হলো এই গ্যাস গরম হবে না, আগে যেমনটা ছিল তেমনটাই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি তাপমাত্রার সাথে সম্পর্ক হলো অন্তস্থ শক্তির। তাহলে এখানে অন্তস্থ শক্তির বৃদ্ধিটা হবে কত? 0। তাহলে তুমি বলতে পারো তাপমাত্রা স্থির থাকার কারণে অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান 0। তুমি সর্বদা মনে রাখবে অন্তস্থ শক্তির ব্যাপারটা পুরোপুরি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি তাপমাত্রা বাড়াইতে কমাইতে না পারো, তাহলে সেক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো তো, এক্ষেত্রে তোমরা প্রেজেন্টটা দিয়ে দাও, ক্লাস শেষ মুহূর্তে আছি আমরা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হলো দেখো তো, প্রথম সূত্রে তোমরা কি পেয়েছিলা? ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে আমরা বলতে পারি ডি কিউ সমান ডি ডাব্লিউ। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে তাপ তুমি দেবে তার পুরাটাই বাহ্যিক কাজ সম্পাদন করতে করতেই ব্যয় হয়ে যাবে। এখানে সিস্টেমের অন্তস্থ শক্তির কোনোরূপ কোনো পরিবর্তন ঘটবে না। এবার আমরা কয়েকটা গ্রাফের দিকে মনোযোগ দিই। এটা কিন্তু প্রথম সূত্রের ব্যাখ্যা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে দেখো, তোমরা আদর্শ গ্যাসের ভেতরে কিছু গ্রাফ পড়েছিলাম, ভি পি, এরকম একটা গ্রাফ ছিল। আমরা পড়েছিলাম ভি সমানুপাতিক 1/p, মনে আছে কিনা দেখো। এটাই কিন্তু বয়েলের সূত্রের মূল কথা, যা সমষ্ণ প্রক্রিয়াকে সমর্থন করে। তারপরে আমরা এখান থেকে এটা শিখেছিলাম 1/vp, এরকম ছিল। আমরা পড়েছিলাম পিভি, আমরা পড়েছিলাম পিভি পি, আমরা পড়েছিলাম পিভি ধ্রুবক না, এই আমরা এটাও বলতে পারি ভি পিভি, এটা বলা যায়। তো এই প্রত্যেকটা গ্রাফই তোমার এই সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। হ্যাঁ, দেখো তোমরা গ্রাফগুলো একটু অ্যানালাইসিস করবা বাসায় গিয়ে। হ্যাঁ, আমরা এবার সমষ্ণ প্রক্রিয়ার আরেকটা কাজ একটু করতে চাই। লেখো, সমষ্ণ প্রক্রিয়ায় এখান থেকে তুমি আরেকটা সূত্র ফার্স্ট ইয়ারে পড়েছিলা, P1V1 সমান P2V2। এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার সমীকরণ। ওই যে তাপমাত্রা স্থির, ভি সমানুপাতিক 1/p, তাহলে আমরা বলতে পারি PV সমান ধ্রুবক, এবং সেখান থেকে বলা যায় P1V1 সমান P2V2। এবার আসো, সমষ্ণ প্রক্রিয়ায়
সম্পাদিত কাজ। সমস্ত প্রক্রিয়ায় যদি তুমি গ্যাসকে সংকোচন বা প্রসারণ ঘটাও সেক্ষেত্রে কাজ কি হবে? আমরা ধরো কোনো গ্যাসে তাপ দিলাম, ডিডব্লিউ সমান আমরা জানি ক্ষুদ্র আয়তন প্রসারণের জন্য কাজ হলো ডিডব্লিউ সমান পিডিভি। আমার কিন্তু পিকে রাখা যাবে না। তাহলে দেখো এই পিটাকে সমষ্ণ প্রক্রিয়ার ফর্মুলা দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম ডিডব্লিউ সমান পিডিভি। তুমি ডিডব্লিউ সমান বলতে পারো এনআরটি বাই ভি ডিভি। তুমি দেখো তো সেই ফার্স্ট ইয়ারে পড়েছিলা কিনা পিভি সমান এনআরটি। তাহলে আমরা পি এর পরিবর্তে বলতে পারি এনআরটি বাই ভি, মানটা বসাই দিলাম। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, ডিডব্লিউ সমান এনআরটি ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। দেখো তো আমাদের মূল ইকুয়েশন একটু আগে আমরা যেটা শিখেছি ডিডব্লিউ সমান পিডিভি, পিটাকে ভেঙে লিখতে পারো এনআরটি বাই ভি, দেন তুমি ইন্টিগ্রেশন করো। তাহলে আয়তন, আদি আয়তন ছিল যখন V1 তখন কাজ ছিল 0। আয়তন যখন পরিবর্তন হয়ে V2 হলো তখন সেখানে কাজ সম্পাদিত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আয়তন যখন V1 কাজ তখন 0, আয়তন চেঞ্জ হয়ে যখন V2 হলো তখন কাজ হলো তোমার W। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি সরাসরি W লিখতে পারো, এটাকে লিখতে পারো এনআরটি। তোমরা এই ইন্টিগ্রেশনটার সাথে পরিচিত, দেখো ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln ভি, V1 V2। এটা একটা ফর্মুলা মনে রাখতে হবে, dx বাই x ইজ ইকুয়াল ln x। তাহলে ডিভি বাই ভিকে করে তুমি পাইলা ln ভি। এবার এটাকে তুমি লিমিট বসাও। লিমিটটা যদি আমরা বসাই, W সমান nRT ln V2 মাইনাস ln V1। ওয়ান বাই ভি গ্রাফে মূল বিন্দুগামী হওয়ার কারণ হলো, তুমি এই রেখার ঢাল বের করো। দেখো ঢালটা কিন্তু কি আসবে, রেখার ঢাল সবসময় কি এই অংশে ধ্রুব না? মূলবিন্দুগামী সরলরেখা হইলে মূলবিন্দুগামী সরলরেখায় রেখার ঢাল সর্বোচ্চ ধ্রুব হয়, আর এখানে রেখার ঢাল আসবে পিভি। তাহলে দেখো আমরা ভি এর পরিবর্তে আপার লিমিট বসাইলাম V2 মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইলাম V1। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কাজ পেয়ে গেলাম W সমান nRT ln V2 by V1। This is the equation for the work done for isothermal process। এটা হলো সম্পাদিত কাজ সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। তো আমাদের এই সূত্রগুলো প্রত্যেকটা স্টেপে যখন অঙ্ক করব প্রত্যেকটা স্টেপে আমাদের এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সূত্রগুলো ভুলে গেলে চলবে না। তাহলে এই অংশটার মধ্যে দেখো তাপমাত্রা স্থির আছে, আয়তনের চেঞ্জ হয়েছে। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়ার সূত্র একরকম পেলাম, সমষ্ণ প্রক্রিয়ার সূত্র আরেক রকম পেলাম। আমরা আজকে আরও শিখলাম সমষ্ণ প্রক্রিয়াটা হলো একটি ধীর গতির প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তো আমাদের আজকের আলোচনায় এতটুকুই থাকবে। তোমাদের ক্লাস বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বিকালে বা বিকালের পরে ফোন দিয়ে বলতে পারো যে স্যার এইভাবে না, বুঝতে কষ্ট হচ্ছে, আমাকে জানাও। এক, দ্বিতীয়ত তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করো। ক্লাসের টাইমিংটা আবারও বলতে চাই, আজকে গেল মঙ্গলবার, আবার তোমাদের বৃহস্পতিবার ক্লাস আছে সকাল 7:30টায়। আজকে অনেকেই ক্লাসে উপস্থিত থাকিনি, তো আমি এতটুকু বলতে চাই যে তোমার যদি ক্লাসে টাইমলি উপস্থিত থাকতে না পারো আমি বলবো তোমার ক্লাস করা দরকার নেই। কারণ ক্লাসে উপস্থিত ঠিকমতো থাকতে না পারলে ক্ষতিটা তোমারই, আমার কোনো ক্ষতি নেই। সো ক্ষতি করে কারো লেখাপড়া করা দরকার নেই। একটু সচেতন থাকবা যাতে ক্লাসটা ঠিকমতো করা যায়। আর ক্লাস মিস করা তো অসম্ভব ব্যাপার, কারণ একটা ক্লাস মিস করলে পরের ক্লাস বুঝবা না তুমি। ঠিক আছে? তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে লেকচার খাতাটা দেখো বাসায় বসে, পাশাপাশি বইয়ের হেল্প নাও। আর
যত বেশি পড়বে তোমার জ্ঞান তত সমৃদ্ধ হবে। আগামী ক্লাসে আমরা তাপগতিবিদ্যার বাকি প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। যারা অ্যাটেন্ডেন্স দাও নেই, নিচে অ্যাটেন্ডেন্স বক্সে, কমেন্টস বক্সে তোমার অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করো। ওকে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।